অ্যাকুরিয়ামে শেষ মাছটা পড়ল। পুঁটি, চিকন চাকন চকচকে, চোখের কাছে আরেকটা চোখের মতো ফুটকি, দেখতে কি যে সুন্দর, আর যে দুরন্তপনা। এই ছুটে চলে এই দিকে তো ওই ছুটে চলে ওই দিকে। অ্যাকুরিয়ামের অন্য মাছগুলো বিরক্ত। এমন মাছ কেউ পালে নাকি? রং নেই, চং নেই, ঢংটাও যদি থাকতো, আষ্টে শরীর, তার উপর দেশি একটা, ধুর। অ্যাকুরিয়াম ভর্তি অনেক মাছ, সব কিন্তু বিদেশি। গোল্ডফিশ তো আছেই, সঙ্গে আছে নামওয়ালা বাহারি সব মাছ। কারো রং লাল, কারো হলুদ, কারো চকচকে নীল। এদের মধ্যে শুধু পুঁটিটাই আলাদা, একেবারেই মানায় না তাকে এখানে। কিন্তু পুঁটিটা এসব বুঝলে তো। ঘুরতে ঘুরতে হলুদ মাছগুলোর সাথে দেখা হলেই বলে, তোমরা কি সুন্দর দেখতে, দারুণ, কি লেজ, কি পাখনা। হলুদগুলো লেজ ছিটকায়, ভারী এসেছে আমাদের রূপের প্রশংসা করতে। আমরা সুন্দর তা কি আমরা জানি না? তুমি নিজে কি বাবা, একটা পুঁটি, ছোট্ট খাটো পুঁটি, এদের কেউ পালে নাকি? পুঁটি সারাদিন ছোটে, একে তাকে সাহায্য করতে চায়। এই, তোমার নুড়িটা একটু সরিয়ে দেব? এই দিকটায় এসো, এখানে পানি হালকা আর হিম হিম, মজা না? আরে আরে দেখো, তোমার জন্য খাবারের এই টুকরোটা এনেছি, খাও। কিন্তু পুঁটির এই আলগা খাতির কারুরই ভালো লাগে না। তুই বাবা দূরে থাক, তাই ভালো। ছোট হলে কি হবে, পুঁটির মাথায় বুদ্ধি অনেক। কদিন যেতে না যেতেই সে বুঝলো কেউ তাকে বন্ধু ভাবছে না। মনটা খারাপ হলো তার। বন্ধু না হলে কি একসাথে থাকা যায়? বন্ধু না হলে কি মনটা খুলে রাখা যায়? এবার পুঁটি সরাসরি বলল গোল্ডফিশকে, এই, তুমি আমার বন্ধু হবে? কে তুমি? আরে আমি পুঁটি, সেদিনই না আমাদের পরিচয় হলো। সেদিন? কোন দিন? ফিক করে হেসে গলদা বলল, ওর কিছু মনে থাকে না জানো না? কেন জ্বালাচ্ছ ওকে? আচ্ছা, তাহলে তুমি আমাকে বন্ধু বানাবে? কেন, আমার কি বন্ধুর অভাব নাকি? পুঁটির মনটা আরো খারাপ হলো। এর মধ্যে ওরা আবার ঘোট পাকাচ্ছে কিসের যেন। পুঁটি কত চেষ্টা করলো জানার, জানতেই পারল না। শুধু ওদের ফিসফাস আর ফিসফাস। এর মধ্যেই পুঁটি দেখল অ্যাকুরিয়ামের ভেতরে যে রঙিন রঙিন নুড়ি, সেগুলো ওরা জমা করতে শুরু করেছে এক জায়গায়। তারা মাছটার এ বিষয়ে বিশেষ আগ্রহ, সেই নানা রকম কিছু বলে সবাইকে কাজে লাগাচ্ছে। পরপর বেশ কিছুদিন এমনটা চলতে থাকলো। পুঁটি আর সহ্য করতে পারল না, গলদাকে প্রশ্ন করেই বসলো, কি করছো তোমরা? কই, কিছু করছি না তো। না না না, কিছু তো একটা করছোই, বলো না, আমিও না হয় নুড়ি জোগাড় করব। তোমাকে কিছু করতে হবে না, যা হওয়ার আজ রাতেই হবে। কি হবে? আমরা সবাই পালাবো। পালাবে কিভাবে? আরে, যে জায়গায় নুড়ি জমা করছি আমরা, ওইখানে একটা ছোট্ট ফুটো আছে। আজ রাতে সবাই মিলে ওই নুড়ির ওপর এমন চাপ দেব, এই কাচের দেয়াল ফটাস হয়ে যাবে আর আমরা সবাই পালিয়ে যাব। পুঁটি বুঝলো সর্বনাশ হতে চলেছে। সে সবাইকে জানাতে গেল কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে, কিন্তু কেউ তার কথা শুনল না।
শুনল শুধু গোল্ডফিশ। পুটি বলল, এই কাচের দেয়াল ভেঙে গেলে পানি থাকবে না, আর পানি না থাকলে আমরা মরে যাব। গোল্ডফিশ বলল, ও আচ্ছা, তাই নাকি? খুব ভালো তো তাহলে। গোল্ডফিশের বোধহয় জানা নেই মরে যাওয়া মানে কি। রাত গভীর হলো। ঘরের বাতি নিভিয়ে দিয়ে চলে গেল মানুষেরা, আর একে একে জেগে উঠল মাছেরা। জমানো নুড়ির কাছে গিয়ে সব মাছ হেইয়ো হেইয়ো বলে ভাঙতে শুরু করলো অ্যাকুরিয়াম। পুটি গিয়ে কত করে বোঝানোর চেষ্টা করলো ওদের, কিন্তু কেউ পুটির কথা শুনলে তো। পুটি বলল, মরে যাবে মরে যাবে। ওরা বলল, হেইয়ো রে হেইয়ো। পুটি বলল, বাঁচবে না বাঁচবে না। ওরা বলল, হেইয়ো রে হেইয়ো। পুটি এবার হঠাৎই দম ছেড়ে উল্টে গেল পানিতে। গলদা বলল, হায় হায়, পিচ্চি তো দেখি মরে গেছে। তারা মাছ বলল, কিন্তু হঠাৎ মরল কেন? পানি তো আছেই, তাই না? গোল্ডফিশ বলল, পানি না থাকলে আমরা মরে যাই। হলদে মাছ বলল, পানি না থাকলে দম নিতে পারি না তো আমি। তখনই পুটিটা এক চোখ খুলে বলল, সেটাই তো, এই দেয়াল ভেঙে দিলে কি আমরা পানি পাবো? আর পারবো দম নিতে? বাঁচবো আর? সবাই যেন চুপ হয়ে গেল। গলদা বলল, তাই তো, এভাবে তো ভেবে দেখিনি। কাজ ভাঙলে আমরা বাঁচবো কিভাবে? পুটি, তুমি তো খুবই বুদ্ধিমান, অনেক পরের কথাও তুমি ভাবতে পেরেছ। এর পরের ঘটনা অল্পই। পুটির বুদ্ধির কথা পুরো অ্যাকুরিয়ামে ছড়িয়ে পড়ল। সবাই এসে বুদ্ধি নিতে শুরু করলো পুটির কাছ থেকে, আর পুটিও সবার বন্ধু হয়ে গেল। এখন সবাই মিলে ফোন দিয়ে আসছে কি করে অ্যাকুরিয়াম থেকে সরাসরি নদীতে যাওয়া যায়, তাহলে একেবারেই মুক্তি।
তাদের বাবা হাজি চান শঙ্কর পুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল তাদের বাবা হাজি চান শঙ্কর পুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল আলাল যদি ডাইনে যায় দুলাল যায় বায়ে তাদের বাবা সারা দিন খুঁজে খুঁজে মরে আলাল যদি ডাইনে যায় দুলাল যায় বায়ে তাদের বাবা সারা দিন খুঁজে খুঁজে মরে আলাল কই দুলাল কই নাই রে নাই রে নাই রে নাই আলালো দুলাল হে হে আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল তাদের বাবা হাজি চান শঙ্কর পুলে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি আলালো দুলাল ইয়া আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল কত হচ্ছে মামা? 10 টাকা 20 টাকা 30 টাকা। এই বাকরখানি গরম আছে তো? মচমচে দিকে 5 টাকা প্যাকেটে দাও। মামা 10টা ব্যঞ্জন দিন তো। প্যাকেট এটাই তো? হ্যাঁ বন্ধু বলো। বন্ধু কই তুমি? এই তো বাসার নিচে নামছিলাম কিছু সবজি আর বিড়ি কিনতে। তোমার কি অবস্থা? বাসার সবাই ভালো আছে তো? ফ্যামিলি তো বাড়ি পাঠিয়ে দিলাম, বাসাটাও ছেড়ে দিতেছি। ওদেরকে বাড়ি পাঠিয়ে দিছো? বলো কি, কবে? এই তো গত পরশু। আচ্ছা আচ্ছা, তো এখন কি করবা? জানি না, বাসাটাও ছাড়তে হবে মনে হইতেছে। অবস্থা তো আসলে ভালো না, সবখানেই একই অবস্থা। আমারও 2 মাসের ভাড়া বাকি। আমি তো আরো ভাবতেছিলাম বাসা ছেড়ে তোমার সাথে রুম শেয়ার করব। হ্যাঁ তুমি চলে আসো তাইলে। কোনো প্রবলেম হবে না তো? আমি তোমার সাথে বাসা ভাড়া শেয়ার করলাম প্রয়োজনে। আরে না না, এত প্যারা নিতে হবে না তোমাকে। তুমি চলে আসো, 2 বন্ধু মিলে দেখি কোনো কাজকর্ম নিয়ে প্ল্যান প্রোগ্রাম করা যায় কিনা। হ্যাঁ বলো। কি অবস্থা? কি আর অবস্থা, এই তো পেঁয়াজ কাটি, ডিম ভাজবো। আহারে, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, কি আজকে কি মেনু? মোবাইলটা একটু বসায় নেই। আজকের মেনু হচ্ছে আলু ভর্তা, ডাল, ডিম ভাজি। ডাল বসাইছি, এখন ডিম ভাজি আহারে, করবো। অফিসে গেছিলা? অফিসে তো আপাতত যেতে হচ্ছে না, বাসা থেকেই কাজ করছি। আজকে সকালে মিটিং ছিল একটা। মিটিং? সকালে ছিল। আচ্ছা আচ্ছা। ইস, তোমার কষ্ট তোমার সহ্য হচ্ছে না। কিছু করার নাই, কবি এখানেই নীরব। ইচ্ছা থাকলে কি আর উপায় হয়? যদিও সবসময় এই খাবার খাইতে ভালো লাগে না, কিন্তু উপায় নাই তো, কি করব বলো। চারপাশের অবস্থা যা, তাতে আর কোনোভাবে জীবনযাপন করতে পারলেই হয়। একটা কাজ করবে নাকি? কি? শোনো, তুমি কালকে কোনো একটা সময় বাসার নিচে আসতে পারবে? পারবো, কেন? তাহলে একটা কাজ করো, কালকে বাসার নিচে আসো, আমি দেখি তোমার জন্য ভালো মন্দ কিছু রান্না করার ব্যবস্থা করতে পারি কিনা। ওরে বাপ রে, তাহলে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, আসবো না। আচ্ছা আচ্ছা, শোনো, আসার আগে তাহলে একটু ফোন করে ঠিক এসো। আছে। আচ্ছা শোনো, আমি কাজটা শেষ করে খাওয়া দাওয়া করে ফ্রি হয়ে তারপর তোমার কল দিচ্ছি। ঠিক আছে, বাই।
ভাবা হচ্ছে নতুন করে ভাড়া নির্ধারণের বিষয়টি। ওইটার উপরে না পুরো পরিবার চলছে। আবার যিনি ভাড়া দিচ্ছে ওনাদের চাকরি যদি চলে যায় উনি বা কোনখান থেকে দিবে? করোনা মহামারী নানাভাবেই মানবিক হওয়ার তাগিদ দিয়ে যাচ্ছে। টুলেটের এই সমাহার যেন স্পষ্টই এমন আরেকটি তাগিদ। ভাড়াটিয়ারা মনে করেন এখনো যদি বাড়িওয়ালাদের উপলব্ধি তৈরি না হয় তাহলে বাড়িওয়ালাদের জন্য সামনে অপেক্ষা করছে আরো কঠিন সময়। এই তো বেশ ভালো আছি। রাজার রাজ্যে আজ আমি সুখী মানুষ। পড়াশোনার নেই কোনো ভাবনা, নেই ব্যস্ততা সকালের টিউশনি নিয়ে। ভাগ্যিস আমার একটা তুমি নেই, তাহলে যে কোয়ারেন্টিন ঘোচাতে মানি ব্যাগটাই রাখতে হতো বন্ধক। ভাবছি চিনতে পারবো তো কয়েকদিন পর নিজেকে। চুলে তো নজরুলকেও ছাড়িয়ে যাব, না লিখেই হব কবি। দাড়িতে তো প্রেমহীন দেবদাস শরৎচন্দ্রের উপন্যাসের ছবি। তবুও যে ভালো আছি বেলা শেষে কোয়ারেন্টিনের দিনে। আমি একজন করোনা পজিটিভ। 14ই মে আমি আমার স্যাম্পল দিয়ে আসি। 15 তারিখ সন্ধ্যায় আমাকে আর কি ডাক্তার ফোন করে বলেন যে আমি পজিটিভ। পরে মেইলে আমার রিপোর্ট পাই। আমি বাসায় বসে চিকিৎসা নিয়ে সুস্থ। কি অবস্থা? এই তো কি অবস্থা চলতেছে আর কি। কি হয়েছে বলো তো? তোমার এখন শরীর কেমন? ভালো, ওই যে নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ হয়। এখন আর কি পরপর আর কি 2টা নেগেটিভ হয়েছে। অফিস শুরু করলাম আবার। তো ওখানে কি অফিস তোমাদের আবাসিক ভাবে থেকে অফিস করার ব্যবস্থা করছে না কিভাবে করলো? এখানে 14 দিন থাকতে হবে। 14 দিন অফিস করে আবার বাসায় গিয়ে 14 দিন আর কি। আমি তো তোমার এই ভিডিওটা দেখলাম, দেখার পরে আবার ভাবলাম যে সরাসরি ফোন দিই। তো আমি তো টেনশনে পড়ে গেছিলাম যে মানে কি হবে না হবে। আর স্বাভাবিকভাবে তো এখন বাইরে বের হওয়া যাচ্ছে না এভাবে। এখন তো ছড়ানোর হার অনেক বেশি, কিন্তু টেনশন করে লাভ নাই আর কি। টেনশন করে লাভ নাই বলতে সচেতন থাকাটাই জরুরি। আর সবচেয়ে ভালো হয়েছে কি, আমি যেটা মনে করলাম ওই গরম পানির ভাপ নিলাম, যেটা গরম পানির ভাপটা খুব কার্যকর। আচ্ছা, এটা হোক বা না হোক, আমার মনে হয় যে বাসায় বসে এটা কন্টিনিউ করতে পারো। প্রতিদিন 2বার বা 3বার গরম পানির ভাপ নাও। আর হচ্ছে প্রতিদিন চা খাও, লং, দারচিনি, এলাচ দিয়ে গরম গরম চা খাও। দেখবা যে এটা অনেক বেশি হচ্ছে শরীরের ইমিউনিটি বাড়াচ্ছে। না না না, সেটাই বেসিক্যালি তোমার সাথে কথা বলে আর কি মনোবলটা বাড়ে, বুঝছো? মহামারী কালের আবর্তে আসে, হয় নিজে নিজে চলে যায় অথবা প্রতিহত হয়ে চলে যায়। এখানে গভীর কোনো দর্শনের স্থান নেই। তবুও যে ভালো আছি, মনের কোনো কোয়ারেন্টাইন নেই আমার, না আছে লকডাউনের ভাবনা। রবীন্দ্রনাথ ঠাকুর অল্প বয়সে ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে পদাবলীর ভাষায় লিখেছেন মরণ কবিতা। মরণ রে,
তুহু মম শ্যাম সমান। তার কয়েক বছর পরেই কবি লিখেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কবি জীবনানন্দ দাশ ছিলেন ধূসরতার কবি। তারপরেও তিনি জানাচ্ছেন 8 বছর আগে একদিন কবিতায়, আরেকটি প্রভাতের অনুমেয় উষ্ণ অনুরাগে বেঁচে থাকার বাসনা। হাজারো দুঃখের মধ্যেও আমরা বেঁচে থাকতে চাই, অনিত্য জীবনকে নিত্য করে রাখতে চাই, যদিও জানি এই মুহূর্তেই আমি মরে যেতে পারি ব্যথিতে অথবা দুর্ঘটনায়। মৃত্যুর বেদিতে দাঁড়িয়েও আমরা জীবনের জয়গান গাই। এই তো বেশ ভালো আছি বেলা শেষে কোয়ারেন্টাইনের দিনে। তুমি কি আমাকে বিয়ে করবে? না। তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ। তাহলে বিয়ে করবে না কেন? আমার কোনো বউ চাই না। তাহলে কি চাই তোমার? আমার একটা পুতুল চাই। রাবিশ। কি হলো? আমি ক্লান্ত। প্রাণী মাত্রই ক্লান্ত হয়। প্রাণী? কিন্তু তোমার তো পুতুল চাই। তোমার কি মনে হয় সবাই পুতুল হলে তোমরা হিংস্র হয়ে উঠবে? হিংস্রতা? আচ্ছা, হিংস্রতা কি পণ্য হতে পারে? সেটা তুমিই ভালো বলতে পারবে।
কি হলো? এই ভাইরাস যে কবে শেষ হবে? কাজ করো, সে চিন্তা তোমার নয়। সময়টা ঘুরছে, পাকাচ্ছে, ভাবাচ্ছে, ঠকাচ্ছে, হটাচ্ছে, নড়াচ্ছে, জড়াচ্ছে, সরাচ্ছে, করাচ্ছে, লড়াচ্ছে, দেখাচ্ছে, জাগাচ্ছে, ঘুমাচ্ছে। কি হবে না হবে? কেমন হবে দিনগুলো? হাজারো চিন্তা ভাবনায় মানুষ যখন অস্থির, তখন একদল হাসছে। অনলাইনে কিছু বাজার অর্ডার করছি, তোমার কিছু লাগবে? হাতে আসতেই টাকা খরচ। লাগলে কিনতে হবে না? কেন যে মানুষের এত কিছু লাগে? লাগে বলেই তো তোমাদের ব্যবসা চলে। Yeah, but human demands has no limit. Money is power. এত আনন্দিত হবার কি আছে? পাখিগুলো উড়ে উড়ে কত দূরেই না চলে যায়। সে তো তুমিও চাও। কিন্তু সেটা তো ভার্চুয়াল। ভার্চুয়াল তো কি হয়েছে, জায়গা তো একই না, সময়ও বাঁচে। তারপরও পাখি তো সব জায়গায় যেতে পারে না। তুমি যখন যেখানে ইচ্ছে যেতে পারছো, পৃথিবী, মহাশূন্যে, যেখানে খুশি। কিন্তু পাখি স্বাধীন। তুমিও তো স্বাধীন। তোমার কাজের সময় হয়েছে। Freedom doesn't mean what you want. It means rules and time. আমার স্পেশালিটি আমার কাজের ক্ষেত্র তৈরি করবে, আমার চাহিদা বাড়াবে, আমি বিক্রি হব। তেমনি পৃথিবী জুড়ে থাকা সব প্রাণের মধ্যে আমরা নিজেদের ভিন্ন মনে করি, কারণ আমাদের হিসেব হয়, গণনা করা হয়। অর্থাৎ আমরা এক একটি নাম্বার ছাড়া কিছুই না, এক একটা পণ্যের কোডের মতো। আমি নাম্বার 16। মানুষ প্রতি মুহূর্তে ভবিষ্যৎ কেনে, ধর্ম ব্যবসায়ী প্রতি মুহূর্তে স্বর্গ আর নরক বিক্রি করে। আমরা তার কথা মতো স্বর্গ কিনি, আর বাজার ব্যবস্থা একটা নিয়ম। আমরা এর নাম দিয়েছি পুঁজিবাদ। এই বাজারে আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় পুঁজি, আর বিনিময়ের জন্য যে মুদ্রা আমরা ব্যবহার করি তা কেবল রকম ফের করার জন্য। মুদ্রার মান বলে আসলে কিছু নেই, সেটা পণ্যের মান। আমরা নিজেরাই নিজেদের বিক্রি করি, নিজেরাই আবার কিনি। প্রতি মুহূর্তে ভবিষ্যতের জন্য লড়াই করছি, নিজের ভবিষ্যৎ গড়ার না, কেনার চেষ্টা। কিন্তু ভবিষ্যৎ আমার ইচ্ছে নয়, আমার ইচ্ছে অন্য কারো কাছে, তার ভবিষ্যৎ আবার অন্য কারো কাছে। এটা একটা নিয়ম, একটা শৃঙ্খল। একটা সমাজের চক্রে আমরা স্বাধীন। চক্রের এই বিবর্তন চলছে, চলবে। করোনারা আসবে, যাবে। যারা আগে ভবিষ্যতের পণ্যটি নির্ধারণ করবে
তারা টিকে যাবে, যারা বুঝতে দেরি করবে তারা বিবর্তনের সঙ্গেই হারিয়ে যাবে অদৃশ্য এক শক্তির কাছে। এ বাজারে আমরা প্রত্যেকে অপরকে পুতুলের মতো করে চাই, নিজের ইচ্ছে মতো।